এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু খুবই গুরুতর আহত, এবং গুরুতর এই কারণে যে তিনি যখন সেনানিবাসে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন তখন সেখানে উত্তেজিত জনতা তাকে মাঝপথে ধরে ফেলে এবং তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে পিটায়, এবং পরে সেনাবাহিনী তাকে আশ্রয় দেয় এবং তার চিকিৎসা সেখানে চলতেছে। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নোটিশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। অন্যদিকে রামপুরা থেকে ভিক্ষা করা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আটক করেছে পুলিশ, জানা গেছে তথ্যসূত্রে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, দেশের পরিস্থিতির উন্নতি হওয়ায় সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের মধ্যে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি থাকবে খুবই গুরুত্বপূর্ণ, এমনকি যে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেখাবো, যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর তার একটা বিবৃতিতে বলেছে যে 626 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল এবং এই 626 জনকে তারা ছেড়ে দিয়েছে। এই 626 জন তারা নিজ নিজ দায়িত্বে চলে গিয়েছেন এবং তারা বলেছেন যে যখন আসলে সরকারের পতন হয় তখন এদের উপরে মূলত জনগণের একটা ক্ষোভ ছিল এবং জনগণ পেলে হয়তো এদেরকে মেরে ফেলতো বা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্মুখীন হতো। তো এই কারণেই মূলত সেনাবাহিনী মানবিকভাবে ওদেরকে আশ্রয় দিয়েছে, 626 জনকে আশ্রয় দিয়েছে, সাধুবাদ জানায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই 626 জনের মধ্যে 24 জন মাত্র রাজনীতিবিদ। আমরা ধারণা করি যে শেখ হাসিনা শাসনামলে সবচেয়ে বেশি খুব মনে হয় রাজনীতিবিদদের উপরে। আমাদের মনে হয়, আমরা যদি এমপিদেরকে ধরে নেই, মহিলা এমপি সহ 350 জন এমপি, বিএনপি আর জামাতের তো কেউ এমপি নাই, তাহলে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ মহিলা সহ মোট আপনার 350 জন এমপি। যদি 50 জন মহিলা এমপি বাদও দেয় যে মহিলাদের উপর খুব কম, তারপর তো 300 জন থাকে, তাই না? তো এই 300 জনের মধ্যে মাত্র 24 জন রাজনীতিবিদ আশ্রয় নিয়েছেন, যেটা খুবই অবাক করেছে আমাকে। তাহলে এই 626 জনের মধ্যে মাত্র 24 জন রাজনীতিবিদ, তাদের মধ্যে অনেকের নামই শোনা যায়, যেমন আমির হোসেন আমুর নাম শোনা যায়, তোফেল আহমেদের নাম শোনা যায়, তারপরে আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিমও নাকি আশ্রয় নিয়েছেন জানতে পারি, মির্জা আজম আশ্রয় নিয়েছেন, সাবর হোসেন চৌধুরী নাম শোনা যায়, তিনিও সেনানিবাস আশ্রয় নিয়েছিলেন, উত্তরার এমপি হাবিব হাসান তিনিও আশ্রয় নিয়েছেন, এবং শেখ পরিবারের অনেকগুলো আশ্রয় নিয়েছেন। বিশেষ করে আপনার যুব দলের যে সভাপতি শেখ পরশ, তার ছেলে শেখ নাইম, তারপরে গোপালগঞ্জের এমপি শেখ সেলিম, শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম, শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম, এরা মোটামুটি আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এর ভিতরে আরো অনেকে আছে, তবে সব খবরই কিন্তু জানা যায়নি ঠিক কে কে এই মুহূর্তে আছেন, তবে যে কজন নাম আসলে জানতে পারা যায় আর কি। এবং মজার ব্যাপার হচ্ছে যে 626 জনের মধ্যে কিন্তু 515 জনই হচ্ছে পুলিশ। আপনি দেখেন, 626 জনের মধ্যে 515 জন পুলিশ। মানে আপনি দেখেন যে মানুষ পুলিশের প্রতি কিরকম খেপা, এবং পুলিশেরও কিন্তু জানে যে আমাদেরকে পেলে কিন্তু সাইজ করবে। তো এই কারণেই 515 জন পুলিশ আশ্রয় নিয়েছে এবং শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছেও কিন্তু এই পুলিশ। তো এই 515 জন পুলিশের মধ্যে 28 জন হচ্ছেন পুলিশের একদম উচ্চ লেভেলের অফিসার, বিশেষ করে আইজিপি, তারপরে ডিআইজি, এইরকম 515 জন পুলিশের ভিতরে 28 জন হচ্ছে পুলিশের সিনিয়র কর্মকর্তা। আর বাকি যেই 487 জন, এই 487 জন হচ্ছে তারা আপনার যে কেউ কিন্তু নর্মাল পুলিশ না, মানে পুলিশ কনস্টেবল ধরনের না। এই যে 487 জন আছে তারা কিন্তু পুলিশ কনস্টেবল না, তারা কেউ পুলিশ ইন্সপেক্টর, কেউ ওসি, কেউ এসপি, কেউ কমিশনার, এইরকম করে এরাও কিন্তু এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। এবং এর ভিতরে আমরা শুনতে পারি যে সাবেক যে পুলিশের আইজিপি চৌধুরী মামুন আছেন, এই চৌধুরী মামুন এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তারাও কিন্তু আশ্রয় নিয়েছেন, এবং সাবেক ডিবি প্রধান হারুন, এই ডিবি প্রধান হারুন আশ্রয় নিয়েছেন। তবে সবাই বলতেছে যে আসলে তারা বিপ্লবকে কেউ কোথাও দেখেননি। এখন এই বিপ্লব কুমার সরকার ঠিক কোথায় পালিয়েছে তা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে বিপ্লব কুমার বাংলাদেশী আছেন, তিনিও তো তার মতো করে কোথাও নিরাপদে লুকিয়ে আছেন, কিন্তু তাকে সেনানিবাসে দেখা যায়নি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু খুবই গুরুতর আহত, এবং গুরুতর আহত এই কারণে যে
তিনি যখন সেনানিবাসে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন তখন সেখানে উত্তেজিত জনতা তাকে মাঝপথে ধরে ফেলে এবং ধরে তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে পিটায় এবং পরে সেনাবাহিনী তাকে আশ্রয় দেয় এবং তার চিকিৎসা সেখানে চলতেছে সিএমএইচে। এবং ডিবি প্রধান হারুন তাকেও কিন্তু আসাদুজ্জামান খান কামালের মতোই জনগণ পিটি গুরুতর আহত করে এবং তারপর তিনি ওই সিএমএইচে চিকিৎসাধীন আছেন। এই হচ্ছে অবস্থা। এবং আমরা জানতে পারলাম যে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তিনিও নাকি একদিন ছিলেন এবং একদিন পরে এই মান্নান সাহেব বাড়ি চলে গিয়েছে। আপনারা জানেন যে এম এ মান্নান কিন্তু একজন মানে তার ইমেজটা একটু ভালো, জন্য তিনি চিন্তা করেছেন যে আসলে তাকে কেউ কিছু করবে না, এই জন্য তিনি বাড়ি চলে গিয়েছেন। আরো শুনেছি যে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনিও সেনানিবাসে ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হানিফ তিনিও এই ক্যান্টনমেন্টে আছেন, তবে হাসান মাহমুদ কোথায় এটা আমরা জানতে পারিনি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে 5 জন বিচারপতিও কিন্তু আশ্রয় নিয়েছেন। 5 জন বিচারপতি তারাও পাবলিকের গণপিটুনির ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে একজনের কথা বলতে পারি তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, এবং শেখ হাসিনার আমলে শিক্ষার্থী তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, তার চেয়ারম্যান খন্দকার দিলুরুজ্জামান। আবার অনেকে বলেন যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয়েছেন, আবার অনেকে বলেন শপথবদ্ধ বিচারপতি এনায়েতুর রহিম, এরাও কিন্তু এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। তো এদের সবাইকে কিন্তু এই সেনা প্রধান বলেছেন যে আপনারা চলে যান, আপনাদের এখানে থাকা লাগবে না, কারণ তিনি চিন্তা করেছেন যে এরা সবাই কিন্তু আসামি, বিভিন্ন দুর্নীতির দায় অভিযুক্ত। এখন এরা গণপিটুনির ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন, ঠিক আছে, কিন্তু এদেরকে যদি কন্টিনিউ আমরা জায়গা দেই তাহলে হয়তো একটা শোভন দেখেন, এটা ভালো দেখা যায় না। এই কারণেই সেনাবাহিনী প্রধান আসলে ক্যান্টনমেন্ট থেকে এদেরকে বের করে দিয়েছেন এবং তারা নিজের মতো বের হয়ে গেছে। তো তাদেরকে যদি পুলিশের হাতে দিত এটা ভালো হতো। কিন্তু এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ওবায়দুল কাদের কোথায়? দেখেন, ও গত কয়েকদিন আগে ওবায়দুল কাদের সহ 25 জনকে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের সহ 25 জন, এবং অনেকের মতে যে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে তারা। এবং আপনারা জানেন যে যশোর ক্যান্টনমেন্টে যে জিওসি আছে, এই জিওসি কিন্তু শেখ হাসিনার অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি ছিলেন। তো সেদিক দিয়ে কিন্তু ওবায়দুল কাদের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল ওদের। তো এই কারণেই মনে করা হয় যে ওবায়দুল কাদের সহ যে 25 জনকে যশোর ক্যান্টনমেন্টে জিওসি আশ্রয় দিয়েছিলেন, আসলে সুযোগ বুঝে তিনি ও যশোর ক্যান্টনমেন্টের জিওসি তাদেরকে সীমান্ত পার করে দিয়েছেন। আবার আরেকটি পক্ষ থেকে শোনা যায় যে ওবায়দুল কাদের আসলে আগেই দেশে চলে গিয়েছেন, তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। কারণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনার 5ই আগস্ট। তো এর আগে 3রা আগস্ট পর্যন্ত কিন্তু ওবায়দুল কাদেরই সকল ব্রিফিং করতেন, আওয়ামী লীগের ব্রিফিং গুলো, এবং সেখানে তিনি প্রচুর হুমকি ধামকিও দিতেন, যেটা করব সেটা করব। কিন্তু তারপরে 4ঠা আগস্ট মানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগের দিন 4ঠা আগস্ট কিন্তু সেই দিন আমরা ওবায়দুল কাদেরকে দেখিনি। ওবায়দুল কাদেরের বদলে আমরা সেদিন জাহাঙ্গীর কবির নানককে দেখেছি ব্রিফিং করতে। তো আমরা ধারণা করি যে আসলে ওবায়দুল কাদের 4 তারিখ রাতে অথবা 5 তারিখ ভোরে তিনি হয়তো পালিয়ে গিয়েছেন, তিনি আসলে বুঝতে পেরেছিলেন। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দুটো ছবি দেখেছেন, একটা হচ্ছে যে ওবায়দুল কাদের একটা বিমানে বসে রয়েছে, আর একটা হচ্ছে তাপস পালিয়ে যাচ্ছে। তো এই দুইটা ছবি যদি আমরা দেখি, যদি এটা গুজব না হয়ে সত্য হয়, তাহলে ধারণা করা হয় যে ওবায়দুল কাদের হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে হাসিনা টিকবে না, এই কারণেই তিনি সিঙ্গাপুরে আগে ভাগে চলে গিয়েছেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, এমনকি যে ভিডিওটি আপনাদের মাঝে দেখালাম, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।